বিরতির আগে রফিক ভাই আপনার কাছে একটা প্রশ্ন করে গেছিলাম যে আসলে আপনাদের সরকার, আমরা যে এই ধরনের সংকট করতে, এর সংকট তো মানে নতুন না, আসবেই। আপনারা অনেকগুলো নীতি ঘোষণা করেছেন এবং আপনাদের পরিকল্পনা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে। আগামীতে এই ধরনের সমস্যায় যাতে আমরা না পড়ি সে বিষয়ে আপনাদের কি কি পরিকল্পনা আছে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের যে সরকার গঠন পূর্বেই আমরা কিন্তু 31 দফা নিয়ে বিভিন্ন ডোর টু ডোর আমরা নক করেছি, এবং সেখানে কিন্তু আমরা যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা বিভিন্ন জায়গায় আপনাদের টকশোতে এসেছে তারাও কিন্তু সবাই 31 দফা নিয়ে কথা বলছে। 31 দফার 26 দফাতে স্পষ্ট স্বাস্থ্য সেবার ব্যাপারে কিন্তু সেখানে কথা আছে, এবং পরবর্তীতে আমরা যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছি সেখানে কিন্তু আপনি যে কোশ্চেনটা তুলেছিলেন সেখানে যে ভ্যাকসিনেশন কিভাবে আমরা কি নিয়ে চিন্তা ভাবনা করি, এবং সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে বাংলাদেশে ভ্যাকসিনকে আমদানি না করে কিভাবে এখানেই উৎপাদন করা যায় সে ব্যাপারে আমরা উৎসাহিত করার ব্যাপারে, এবং সেটির একটি লক্ষণ আপনি দেখতে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে শিল্পপতিদের নিয়ে বসেছেন, এবং সেই শিল্পপতিদের ভিতরে একজন শিল্পপতি আছেন যারা ভ্যাকসিন প্রোডাক্ট করেন, আমাদের দেশে তৈরি করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটু আইসাইট থাকতে হবে, আপনাকে দূরদর্শী চিন্তা ভাবনা করতে হবে, এবং সেই চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি বোঝা যাচ্ছে যে সেও কিন্তু চিন্তা ভাবনা করছেন যে কিভাবে তাকে ইন্সপায়ার করা যায় যে এই দেশে ভ্যাকসিনকে। এবং আপনি জানেন যে আমাদের দেশে যে ভ্যাকসিনেশনের যে অনেকে পত্রপত্রিকা এখন আসছে যে কিছু কিছু ভ্যাকসিনের ভবিষ্যতে শর্টেজ পড়তে পারে, তার একটি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে কিছু জায়গার মাধ্যমে, সেটা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা সত্যি কথা যে কিছুদিন পূর্বে যে এয়ারপোর্টে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে অনেক কাঁচামাল আমাদের এই পুড়ে গিয়েছিল, বাট এর মানে এই না যে তারা প্রোডাকশনে যেতে পারছেন, তারা কিন্তু তাদের প্রোডাকশন করছেন এবং ভ্যাকসিন তৈরি করছেন অলরেডি। এবং সেখানে আমাদের ইন্সপিরেশন হলো যে গভর্নমেন্টকে, এবং সেখানে বলা আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে তার অনেক তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন কীভাবে সেগুলোকে সহজ কিস্তি করে দেওয়া যায়, কীভাবে সহজলভ্য করা যায় এবং কীভাবে সহজ শর্তে ঋণ দেওয়া যায় তাদেরকে। এবং সে ব্যাপারে এই সকল কোম্পানি যারা তৈরি করেন ভ্যাকসিনেশন, যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছেন বা গবেষণামূলক কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে উৎসাহিত করে কীভাবে এই ভ্যাকসিনগুলো বাইরের থেকে বিদেশ নির্ভর কমিয়ে বাংলাদেশেই তৈরি করা যায় সে ব্যাপারে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। এবং আপনি জানেন যে বাংলাদেশের সাথে ইভেন আমরা যখন বিভিন্ন সময়ে চায়নাতে আমরা গিয়েছি, এবং চায়নাতে কিন্তু সেখানে দেখেছি যে কী ধরনের ভ্যাকসিন তারা তৈরি করছেন, এবং সেখানে বা পার্শ্ববর্তী অনেক দেশগুলো কিন্তু আপনার ভ্যাকসিন তৈরি করছেন, এবং সেখানে এই ভ্যাকসিনগুলোকে কিভাবে আমরা তৈরি করা যায় আমাদের দেশে মানসম্পন্নমূলক ভ্যাকসিন, সেই ব্যাপারে অবশ্যই আমাদের সেই পরিকল্পনা আছে, এবং সেটি ইনশাল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে আপনি দেখতে পাবেন। মানে এলডিসি থেকে উত্তরণের পরে বাংলাদেশ একটা তো নিঃসন্দেহে একটা চাপে পড়েছে, ধরেন অনেক জায়গা থেকে সহযোগিতা কমে আসছে, কমবে, এটা একেবারে একটা সিদ্ধ বিষয়। সেই জায়গাটা মোকাবেলা কিভাবে করবেন আপনারা? দেখেন, আপনাকে তো স্বাভাবিকভাবেই আপনার যখন এই একটা আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের যে বিশেষ করে কিভাবে আপনার ইনকামের যে জায়গাটা আসবে সেই জায়গাগুলোকে যদি আপনি সংক্ষেপে করতে চান, যে সেই সংশ্লিষ্ট করতে চান, তাহলে কিন্তু আপনি বিশেষ করে যে আমাদের যে বাজেটের যদি আপনি টাকাটাকে ঘাটতিটাকে সেটাকে মেটাতে চান বা এই জায়গাগুলোকে ইনক্লুড করতে চান, তাহলে অবশ্যই আমাদের যে বিভিন্ন জায়গার থেকে যে ইনকাম যেটা হয়, সরকারের যে আয় হয়, সেই জায়গাগুলোকে আপনার দৃষ্টি দিতে হবে। এবং সবচেয়ে বড় একটি কথা হলো, আমি মনে করি যে আপনার যদি বিশেষ করে একটা জায়গাতে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনার এই ধরনের যে মানে টাকার যে বাজেটের যে সংকট সেগুলো কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। সেগুলো একটা জায়গা হলো সেটা দুর্নীতি। আপনি যদি দুর্নীতিকে আপনি যদি রোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার সম্ভব হবে যে এই যেমন স্বাস্থ্যখাতের দুর্নীতি স্যার প্রায় অষ্টম সারা বাংলাদেশের যে দুর্নীতিগুলো হচ্ছে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত সেক্টর, কিন্তু স্বাস্থ্য খাত হলো একটি সেক্টর, এবং এই সেক্টর যদি আপনি সেটিকে রোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার সম্ভব হবে এই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করা। কারণ কিন্তু আমরা যেটা বলেছি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা, কিংবা মানুষের কাছে রেফারেল সিস্টেমকে ডেভেলপ করা, কিংবা আমরা বলেছি যে এনএসএস এর আদলে স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা, তাহলে অথবা আমরা সেটিও বলেছি যে সরকারের যে আমরা জিডিপির 5% আমরা সেখানে স্বাস্থ্য খাতে ব্যয় করব। তাহলে এই যে জিডিপির 5% ব্যয় করবেন, এগুলো অবশ্যই চ্যালেঞ্জিং। আপনি যেটা বললেন, আমি হয়তো আজকের শোতে এরকম নেগেটিভ কথা বলতে যাচ্ছিলাম না, আজকে শোটা একটু ক্যাম্পেইনমূলক শো। আমার প্রশ্ন হলো যে কোনো সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে বাজেটের ক্ষেত্রে খুব বেশি কার্পণ্য করা হয় না, তো সেটা প্রপার ইউটিলাইজ এবং ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সংকটের জায়গা বাংলাদেশে। সেটি একদম প্রসিদ্ধ হয়ে গেছে, সবাই এটা জানে।
মানে এখন পর্যন্ত বড় বড় দুর্নীতিবাজ যেগুলো ধরা হয়েছে তার বেশিরভাগই স্বাস্থ্য ক্ষেত্রের ঠিকাদারগুলোকে ধরা হয়েছে। তো এই জায়গাটা মানে ঠিক করবার আপনাদের পরিকল্পনা কি বলেন তো? না, দেখেন আপনি কেউ বললাম যেহেতু গভর্নমেন্টের যেহেতু কি বলেছেন, পিএম বলেছেন যে আপনার প্রাইম মিনিস্টার বলেছেন যে তার দুর্নীতি তারা জিরো টলারেন্স দেখাতে চান। তাহলে আপনি যদি স্বাস্থ্যখাতে যদি জিরো টলারেন্স দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত, যারা আপনি ঠিকাদার থেকে শুরু করেন কিংবা অপচয়, শুধু দুর্নীতির কথাটা কিন্তু চিন্তা করলে হবে, দুর্নীতি কিন্তু অনেকভাবে হতে পারে। যেমন ধরেন যে আপনার একটা এমআরআই মেশিন প্রয়োজন নেই, কিন্তু আপনি সেখানে ওই হসপিটালে আপনি ওখানে আপনার জনবল লোক নেই যে এমআরআই মেশিন চালানোর জন্য, কিন্তু আপনি এমআরআই মেশিন কিনে ওইখানে কিন্তু টাকাটা অপচয় করলেন, এটাও একটা কিন্তু এক ধরনের দুর্নীতি। না, নিঃসন্দেহে বাংলাদেশে হচ্ছে সেটা। তো আপনি যদি সেই ধরনের ব্যবস্থাগুলোকে যদি স্টপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অপচয়গুলো কিন্তু অনেক অংশে টাকা কিন্তু বেঁচে যাবে আপনার, এবং বেঁচে গেলে আমাদের সংকট থাকে না, সংকট কিন্তু আপনার থাকে না। সেই জন্যই আমি আপনাকে বলি, এই যে আপনার ধরেন যে ভ্যাকসিন ক্রয় করবেন, কার থেকে ক্রয় করবেন, কীভাবে করবেন, এটা একটা এস্টাবলিশড প্রক্রিয়া। কিন্তু আপনি যখন এই প্রক্রিয়া থেকে সরে অন্য একটা প্রক্রিয়া যেতে চাচ্ছেন, সেখানে কোনো কিছু আছে কিনা সেই ব্যাপারে কিন্তু আমি প্রথমে সেই কথাটা বলেছি যে সেগুলোতে কোনো কিছু সন্দেহজনক ছিল কিনা, দুর্নীতিগ্রস্ত কোনো ব্যাপার ছিল কিনা, সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারলেই আপনি কিন্তু সম্ভব এই দুর্নীতি রোধ করা।